নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ভাইয়া যে তোকে পছন্দ করে জানিস? কথাটা শুনে চমকানোর কথা থাকলেও চমকায়নি অবনী। বইয়ের পৃষ্ঠা উল্টে স্বাভাবিক গলায় বলে, তোকে তোর ভাই বলেছে? কপালে চিন্তার ভাঁজ পড়ে নাদিয়ার। তা বলিনি, কিন্তু আমার ভাইয়া তুই সামনে থাকলে কেমন যেন শান্ত হয়ে যায়। ভাইয়ার হুটহাট রেগে যাওয়ার স্বভাব, কিন্তু তুই আসার পর ভাইয়া আর রাখতে দেখিনি। বিশেষ করে তুই আশেপাশে থাকলে ভাইয়া যেন অন্যরকম কোনো মানুষে পরিণত হয়। বই বন্ধ করে নাদিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় অবনী। চাহনিতে ভ্রুক্ষেপহীন ভাব। একটা বাইরের মানুষের সামনে তোর ভাই নিশ্চয়ই খুনাখুনি আর ভাঙচুর করবে না? বিরক্ত হয় নাদিয়া, ভ্রু কুচকে বলে, 1.5 বছর আমাদের বাসায় থাকার পরও কি এখনো বাইরের মানুষ তুই? আর আম্মু শুনলে কয়েক ঘা দেবে তোকে। পরক্ষণেই চোখ চকচক করে ওঠে নাদিয়ার। প্রফুল্ল চিত্তে পুনরায় বলে, শোন, আমার ভাবি হয়ে যা প্লিজ। তুই আমার ভাবি হলে বেশ জমবে কিন্তু। আমি তোকে কখনো বলেছি তোর ওই গোমরামুখ ভাইকে ভালো লাগে বা তোর ভাইয়ের বউ হতে চাই? ভালোই ভালোই বলছি, সুযোগ থাকতে অফার বুঝে নাও। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য, পরে কিন্তু আফসোস করবি। অফার শেষ হয়ে গেলে কেঁদে কেটে মরে গেলেও আমার ভাবি বানাবো না। দাম করে নাদিয়ার পিঠে কিল বসিয়ে দিল অবনী। কালকে মিডটার্ম আর তুই এখানে ফাজলামো করছিস? ওসব পড়াশোনা তোদের জন্য, আমি তো ভাই বিয়ে ফিয়ে করে সংসারী হয়ে যাব। ওসব আর আমার মাথায় ঢুকবে না। নাদিয়া চলে যেতেই তপ্তশ্বাস ফেলে অবনী। পড়াশোনার সুবাদে দুঃসম্পর্কের এক ফুপুর বাসায় উঠেছে সে। এখান থেকেই ভার্সিটি যেতে সুবিধা। এ বাসায় থাকার সাথে সাথে যে আরও একজনের মনেও জায়গা করে নিয়েছে, ব্যাপারটা অজানা নয় তার। মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয়, দূর থেকে তাকে দেখলেও বুঝতে পারে। মানুষটার চোখের ভাষা সে বোঝে। মাতাল করা চাহনি, সুযোগ পেলে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকে দূরে দূরে থাকে সে। বাসা ছেড়ে হলেও উঠতে চেয়েছিল, সে চায়নি তার দিকে কেউ আঙ্গুল তুলুক। তবে বাদ স্বাধীন আফসানা খানম। বাসা ছেড়ে যাওয়ার কারণ দেখাতে বললে কিছুই বলতে পারেনি অবনী। অতপর আফসানা খানম সাপ সাপ গলায় বলেছিলেন, কারণ দেখাতে না পারলে বাসাও ছাড়তে পারবি না। বাসা ছেড়ে যাওয়া হয়নি, তবে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। নিজের অনুভূতিকেও করেছে সতর্ক, নিজের সীমারেখা যেন অতিক্রম না করে। অবাধ্য মন কখন কোন দিকে মোড় নেয় বলা তো যায় না। চুলোয় চায়ের পানি বসিয়েছেন আফসানা খানম। সন্ধ্যার নাস্তায় কি বানানো চাই ভাবতে ভাবতে ওনার পেছনে এসে উপস্থিত হয় অবনী। কি ভাবছো ফুপু? আজ নাস্তায় কি খাবি? অবনী অনুরোধের সুরে বলে, আজ নাস্তা আমি বানাই ফুপু। খেয়ে আর কাজ নেই, পরে তোর মা বলবে তোকে দিয়ে আমরা কাজ করাই। মাই বলেছে তোমায় হাতে হাতে সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন বল কি খাবি নাস্তায়? গরম গরম চায়ের সাথে সিঙ্গারা বানানোর আয়োজন চলছে। আফসানা খানম সিঙ্গারা বানিয়ে দিচ্ছে আর অবনী সেগুলো ভাজছে। তন্মধ্যে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে হাঁপ ছেড়ে নাদিয়াকে ডাকলেন তিনি, দরজা খুলে দেওয়ার জন্য। রুম থেকে নাদিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, তোমাদের দরজা তোমরা খুলো, আমার এত ঠেকা পড়েনি। নাদিয়ার এমন উত্তরে রেগে গেলেন আফসানা খানম। বাপের আশকারা পেয়ে পেয়ে দিন দিন বিয়াদব হচ্ছে মেয়েটা। আমি যাচ্ছি ফুপু। চুলোয় আঁচ হালকা কমিয়ে সদর দরজার দিকে পা বাড়ায় অবনী। দরজা খুলে ক্লান্ত অবসন্ন মাহফুজকে দেখে থতমত খেয়ে গেল। ঘাড় বাঁকিয়ে দেওয়াল ঘড়ি দেখল সে। এখন মাহফুজের আসার সময় না। মাহফুজ এসেছে জানলে জীবনেও সে দরজা খুলতে আসতো না। মানুষটাকে সামনাসামনি দেখলে হাঁটু কাঁপে তার, সারা শরীর অবশ হয়ে আসে। অবনীকে দেখে থমকায় মাহফুজ। হৃদযন্ত্র তড়িৎ গতিতে লাফাতে শুরু করলো। মাথায় ঘোমটা থাকা, কপালের বিন্দু বিন্দু ঘাম একেবারে বউ বউ লাগছে তাকে। অবনীর দিকে অপলক তাকিয়ে শুকনো ঢোক গেলে সে। মাহফুজকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ায় অবনী। ঠিক তখনই শুনতে পেল, একটু শরবত বানিয়ে দিবি প্লিজ।
রান্নাঘরে যেতেই আফসানা খানম প্রশ্ন করলেন। কে এসেছে রে? অবনী ফ্রিজ খুলে লেবু বের করতে করতে জবাব দেয়, তোমার ছেলে এসেছে। আজ এত তাড়াতাড়ি? জানি না, তবে হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখলাম। আর কথা বাড়ায় না কেউ। অবনী লেবুর শরবত বানিয়ে নিয়ে গেল মাহফুজের কাছে। ট্রে টেবিলের উপর গ্লাসটা রেখে ধীর গলায় বলল, তোমার শরবত, বলে আবারও দৌড় লাগায় রান্নাঘরের দিকে। এতক্ষণ চোখ বুজে ছিল মাহফুজ। অবনীর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। ততক্ষণে সে রান্নাঘরে চলে গেছে। নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা যে তার থেকে পালিয়ে পালিয়ে তাকে বেশ বুঝতে পারে। নিজের অনুরক্তি লুকানোর কত চেষ্টা মেয়েটার। সপ্তাহখানেক চলে গেল। একদিন হুট করেই ব্যাগ ভর্তি মাছ আর টাটকা শাকসবজি নিয়ে বাসায় এসে উপস্থিত হলো অবনীর বাবা মামুনুর রশিদ। সদাইগুলো আফসানা খানমের হাতে দিয়ে বলেন, পুকুরে জাল ফেলেছি বুবু, ইয়া বড় বড় মাছ উঠেছে, ভাবলাম তোমাদের জন্য নিয়ে যাই। তাছাড়া মেয়েটা আমার বড় বড় পাঙাশ মাছ পছন্দ করে, মেয়েকে রেখে কিভাবে খাই বলো, তাই মেয়ের মা পাঠিয়ে দিল। কপট রাগ দেখালেন আফসানা খানম। আমরা কি তোর মেয়েকে বড় বড় মাছ খাওয়াই না? জিভে কামড় দিলেন। অপরাধীর স্বরে বলেন, সি সি, কি বলো বুবু, এসব ভাববো কেন? পুকুরে জাল ফেললে মেয়েটা বড্ড খুশি হতো, আহ্লাদি স্বরে আবদার করতো বড় মাছটা যেন ঘরে আনি। একটা মাত্র মেয়ে আমার, বাবা মা হয়ে গলা দিয়ে মাছ নামবে বলো? ভার্সিটি থেকে ফিরে নিজের বাবাকে দেখে যেন আকাশের চাঁদ পেয়ে গেল অবনী। দুহাতে চাপটে ধরে বাবাকে। অভিমানী স্বরে বলে, মাকে আনলে না কেন? কত দিন হয়ে গেল মাকে দেখি না। নিজের থেকে মেয়েকে ছাড়াতে চাইলেন মামুনুর রশিদ। আমার গা থেকে মাছের গন্ধ আসছে মা। অবনী ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। বাবাদের গা থেকে কোনো দুর্গন্ধ আসে না, বাবাদের গায়ের গন্ধটা বড্ড শান্তির। মামুনুর রশিদ বুঝলেন মেয়ের সাথে পেরে উঠবেন না। মেয়ের কথার কাছে হার মেনে তিনিও সযত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সান্ত্বনা দিলেন মেয়েকে। আমি ঢাকা এসেছি মা, মাছের গাড়ি নিয়ে, ভাবলাম তোকে একবার দেখে যাই, তাই তোর মা জোর করে এগুলো ধরিয়ে দিল। বড় পাঙাশ মাছ দেখে চোখ দুটো চকচক করে ওঠে অবনীর। মাছ এনেছো বাবা? কত দিন হলো খাই না। পরক্ষণেই মুখটা কালো করে বলে, এ বাসার কেউ পাঙাশ মাছ খায় না। আফসানা খানম বলেন, কে বললো খাই না? খাই তো, আনা হয় না আর কি। মামুন, একবার আয় আয়েশাকে নিয়ে, ঢাকা শহরটাকে একবার তোর বউ দেখে যাক। আসবো বুবু, ধান বোনা শেষ হোক। সেদিন আর থাকলেন না মামুনুর রশিদ। ঘন্টা তিনেক থেকে আবার ফিরে গেলেন গ্রামে। রাতে রান্নার সময় অবনী বায়না করে সে রান্না করবে। নিজের মতো করে ঘন ডাল, পাঙাশ মাছ ভুনা আর করলা ভাজি করে। টেবিলে সবকিছু সাজিয়ে রাখতেই নাদিয়া আর মাহফুজ এসে বসলো। করলা ভাজি আর পাঙাশ দেখে রেগে গেল মাহফুজ। কঠিন গলায় প্রশ্ন করল, এগুলো রান্না হয়েছে কোন সাহসে? নাদিয়া ভয়ে ভয়ে বলল, অবনী রান্না করছে। পাঙাশ মাছ নাকি অবনীর প্রিয়, মামু নিয়ে এসেছে গ্রাম থেকে। অবনীর প্রিয় শুনে কিছু বলে না মাহফুজ। চেয়ার টেনে বসলো। এর মাঝে সেখানে আফসানা খানম আর অবনী এলো। ফুবু, আজ আমি সবাইকে খাবার বেড়ে দিই। মিষ্টি হেসে সাই দিলেন আফসানা খানম। অবনী সবার পাতেই একটু একটু করে করলা ভাজি দিল। প্লেটে করলা ভাজি দেওয়ার পরও মাহফুজকে হাঙ্গামা করতে না দেখে বিস্ময়ে চোখ ছানা বড়া হয়ে গেল আফসানা খানম এবং নাদিয়ার। চোখ বড় বড় করে দুজন দুজনকে দেখতে লাগলো। এ যেন অষ্টম আশ্চর্য কিছু। আফসানা খানম হতবিহ্বল চোখে ছেলের খাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ছোট ছোট লোকমা মুখে তুলছে মাহফুজ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তিনি। যে ছেলে করলার নাম শুনলেই রেগে যায়, সেই ছেলে কিনা বিনা বাক্যে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে। ওনাকে আরো অবাক করে মাহফুজ বাটি থেকে এক পিস পাঙাশ মাছ পাতে তুলে নিল। মাথা ঘুরতে লাগলো ওনার। সব কেবল স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। নিজের খাওয়ার কথা ভুলে গেলেন তিনি। অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলেন, তুই আমার ছেলে মাহফুজ তো? ভার্সিটি থেকে একটা মিনি ট্যুরের আয়োজন করা হয়েছে। ভোরে রওনা হয়ে সন্ধ্যার আগেই ফিরে আসবে। নখ খুঁটছে নাদিয়া। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাইয়া আমাকে জীবনেও যেতে দিবে না। অবনীর হাত দুটো ধরে অনুনয় করে নাদিয়া।
তুই একটু ভাইয়াকে বল না, আমি জানি তুই বললে ভাইয়া রাজি হবে, তোর কথা কখনো ফেলবে না। অবনী ফাঁকা ঢোক গিলে বলে, আমি? হ্যাঁ তুই বললে ভাইয়ার সাথে সাথে রাজি হয়ে যাবে। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনেক দিনের শখ তাজমহল দেখব। মাফ কর বোন, তুই ফুপুকে বল, ফুপু বললে তোর ভাই রাজি হবে। আম্মু বলল ভাইয়া রাজি হবে না, তুই একটু দেখ না প্লিজ। আমার দ্বারা সম্ভব না তোর ভাইকে বলা। মুখটা পাংশুটে হয়ে গেল নাদিয়ার, মলিন স্বরে বলল, আচ্ছা তাহলে তুই যা। তপ্ত শ্বাস ফেলেন অবনী। আচ্ছা যাচ্ছি। মুখটাকে বাংলার পাঁচের মতো না রেখে এবার হাসি দে। ল্যাপটপে অফিসের কাজ করছে মাহফুজ। দরজায় দাঁড়িয়ে শুষ্ক ওষ্ঠ ভিজিয়ে নিল অবনী। মিনমিনে গলায় বলে, আসবো? চমকাই মাহফুজ। শুধু চমকালো না, অবনীকে নিজের রুমের সামনে দেখে ভীষণ অবাকও হলো, তবে মুখে তা প্রকাশ করলো না। নিরেট গলায় বলে, আয়। রুমে এসে ওনার ত্রিকোণ পেঁচিয়ে আমতা আমতা করতে লাগলো। চায়ের কাপে চুমুক দিয়ে মাহফুজ বলল, কিছু বলবি? শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলে, নাদিয়া ট্যুরে যাবে। মাহফুজের সহজ সরল স্বীকারোক্তি। নাদিয়া কোনো ট্যুরে যাবে না। ফিরতে আর কিছু বলার সাহস পেল না। সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে মুখ গোমরা করে বসে আছে নাদিয়া। খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে তার ছিল না। ভাইয়ের ভয়ে খেতে এসেছে। চেয়ার টেনে বসে মাহফুজ বিরিয়ানির ঘ্রাণ নাকে ঠেকতেই আফসানা খানমকে প্রশ্ন করে, টেবিলে ভাত, আবার রান্নাঘর থেকে বিরিয়ানির ঘ্রাণ আসছে। বিরিয়ানি রান্না করেছো নাকি? প্লেটে ভাত বাড়তে বাড়তে তিনি জবাব দিলেন, কাল তো অবনী ট্যুরে যাবে, তাই ওর জন্য রান্না করলাম। চমৎকৃত হলো মাহফুজ। আমি তো ট্যুরে যেতে নিষেধ করলাম। নাদিয়া যাচ্ছে না তো, শুধু অবনী যাবে। ধপ করে রাগের পারদ বেড়ে গেল মাহফুজের। ক্যাটকেটে গলায় বলে, সবাইকে কি নাম ধরে বলতে হবে যে ট্যুরে যাওয়া যাবে না? নাদিয়া যাবে না মানে কেউ যাবে না। অবনী গেলে সমস্যা কি? তোর বোন তো আর যাচ্ছে না। আমি যেহেতু নিষেধ করেছি কেউ যাবে না, সো কেউই যাবে না। আফসানা খানম চোখের ইশারায় অবনীকে আশ্বস্ত করা মাহফুজের নজর এড়ালো না। কাল যদি কেউ বাসার বাইরে পা দেয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। উদাস ভঙ্গিতে আকাশ পানে তাকিয়ে আছে অবনী। আকাশে মিটিমিটি করে তারকা ঝলঝল করলেও মনের আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় হবে ভারী বর্ষণ। রুমের মধ্যে পায়চারি করতে করতে বলল, তোকে আমি এই জন্য অফার করেছি, ভাইয়াকে বিয়ে করার জন্য। তুই ভাইয়াকে বিয়ে করলে তোকে দিয়ে আমি আমার প্রতিশোধ নিতে পারবো। আমায় কোথাও যেতে দেয় না। নাদিয়ার বকবকানিতে বিরক্ত হয় অবনী। এমনিতেই মনটা ভার। রাজ্যের বিরক্তি নিয়ে তাকায় নাদিয়ার দিকে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমার কথা মন দিয়ে শোন। ছেলেরা বিয়ের পর বউকে ভয় পায়, বউয়ের ভয়ে চুপ থাকে, সবার সাথে উঁচু গলায় কথা বললেও বউয়ের কাছে এলে বিড়াল হয়ে যায়, মিনমিন করে। একবার যদি তুই আমার ভাবি হয়ে যাস তো কেল্লা ফতে, আমি সব শোধ তুলতে পারবো। শুরু হয় অবনীর চাহনি। নাদিয়ার দিকে দৃষ্টি স্থির রেখে রগর গলায় বলে, রবার্ট ক্লাইভ যেমন মির্জাফরকে সিংহাসনে বসিয়ে নিজে বাংলাকে শাসন করেছে সেরকম তুই তো মির্জাফরের মতো ঘরের শত্রু বিভীষণ। ফুস করে নিঃশ্বাস ফেলে নাদিয়া। তুই আবার ইংরেজ শাসনের দিকে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোকে বুঝালাম, তোকে যেতে নিষেধ করছে বলে তোর মন খারাপ। ভাব, সে ছোট্ট থেকে ভাইয়া আমার সাথে এমন করছে। অবনীর হাত মুঠোবন্দি করে অনুনয় করে পুনরায় বলে, আরে ইয়ার, রাজি হয়ে যা না। আমি ড্যাম শিওর ভাইয়া তোকে ভালোবাসে। আমার সামনে বাঘ, অথচ তোর সামনে গেলে মেউমেউ করে। ভাইয়াকে নাকে দড়ি বেঁধে ঘোরানোর জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না। আমার সামনে এলে তোর ভাই ম্যাও ম্যাও করে? তাহলে খাবার টেবিলে ওটা কি ছিল? ওটা ছিল কিছু একটা। এবার তুই রাজি হয়ে যা, শুধু একবার হ্যাঁ বল। তোর এই খারস রসকসীন কাঠখোট্টা ভাইকে যদি বিয়ে করি তাহলে তোর কথা শুনে নাকে দড়ি বেঁধে ঘোরাবো কেন? আমি আমার মতো করে তোর ভাইয়ের মাথায় রেখে কাঁঠাল ভেঙে খাবো। খুশিতে চকচক করে ওঠে নাদিয়ার চোখ। তার মানে ভাইয়াকে বিয়ে করতে তুই রাজি? অবনী নাক ফুলিয়ে জবাব দেয়, না,
রসকসীন মানুষকে বিয়ে করে নিজের জীবনের সমস্ত রস উগলে দিতে পারবো না। আর যাই হোক, এমন নিরামিষ মানুষের থাকা সম্ভব না। নিমপাতারও রস থাকে, তিতা কিন্তু রস তো থাকে, কিন্তু তোর ভাইয়ের তাও নেই। নিমেষেই মুখটা চুপসে গেল নাদিয়ার। তোর একটা বড় ভাই থাকলে আমি তাকে জিজ্ঞেস করতাম না, ধরে বেঁধে কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলতাম। অবনী ঠাট্টার সুরে বলে, আচ্ছা তো একটা বিয়ে করে ফেল। যা, তোর ওই দুধের শিশু ভাইকে বিয়ে করলে রোম্যান্স করার জায়গায় ওর হাগু মতো পরিষ্কার করা লাগবে। তাইলে চুপ থাক, আর কোনো কথা বলবি না, ভালো লাগছে না আমার। অবনী চুপ করার কথা বললেও নাদিয়া চুপ হলো না, নিজের মতো করে বকবক করতেই লাগলো। তোর রাগ হচ্ছে না ভাইয়া যে তোকে যেতে নিষেধ করলো? অবনী রাগে গজগজ করতে লাগলো। হচ্ছে তো, তবে তোর এই বিরস ভাইয়ের উপর না, তোর উপর। তোর জন্য সাফাই গাইতে গিয়ে আজ এই হাল হলো। দুষ্টু হাসে নাদিয়া। আমার কিন্তু বেশ লাগছে। আমি যেতে পারবো না দেখে যতটা কষ্ট হচ্ছিল, এর থেকে বেশি শান্তি লাগছে তুই যেতে পারবি না বলে। তুই আর তোর ভাই ইচ্ছে করছে দুটোকে গলা চেপে মেরে ফেলি। মেয়েটাকে যেতে নিষেধ করা তো ওর মোটেও ঠিক হয়নি। এই সময় লাইফটাকে এনজয় করতে না পারলে আর পারা যায় না। এরপরে দায়িত্ব কাঁধে এসে পড়ে। আমরা তো ভার্সিটি লাইফে এমন এনজয় করেছি, কি করিনি? নিজের ডেস্কে মাথা গুজে রেখেছিল মাহফুজ। সাইফুলের কথায় মাথা উঁচিয়ে তাকায় সে। দীর্ঘশ্বাস ফেলে গলার টাইটা ধীরে করে। দোস্ত, আমি না দিন দিন কেমন হিংসুটে হয়ে যাচ্ছি। শুধু ওর ক্ষেত্রেই, কেউ ওর দিকে তাকালেও কেমন অন্তর্দাহ হয়, অশান্তি অশান্তি লাগে, বুকের ভেতরটায় কেমন হারিয়ে ফেলার ভয়। এই বুঝি ওকে আমার কাছ থেকে কেউ নিয়ে গেল। তাহলে বলে দে মনের কথা। দেখ, মেয়েটার এখন বিয়ের বয়স। যে কোনো সময় দেখবি ওর বাবা ওর বিয়ে নিয়ে কথা বলে বাড়িতে নিয়ে চলে গেছে। তখন তখন কি করবি? এই জন্যই বলছি, সময়টা অনকরে থাকতেই নিজের মুঠোয় করে নে, নয়তো সারা জীবন আফসোস করবি। যদি আমায় প্রত্যাখ্যান করে? রাত 10:30 বাজতেই নাদিয়া আর অবনী ড্রয়িং রুমে পপকর্ন নিয়ে বসে হরর ফিল্ম দেখার জন্য। আলো নিভিয়ে টিভি অন করতেই শুনতে পেল। না ঘুমিয়ে এখানে কি করছিস তোরা? অবনীর হাত খামছে ধরে নাদিয়া। অবনীকে খোঁচাতে লাগলো কিছু বলার জন্য, কিন্তু অবনী কঠিন মুখে অন্যদিকে তাকিয়ে রইল। নাদিয়া ফিসফিস করে বলল, কিছু একটা বল। তুই বললে ভাইয়া কিছু বলবে না। অগ্নি চোখে নাদিয়ার দিকে তাকায় সে। আবছা আলোয় অবনীর রণমূর্তি দেখে একেবারে চুপ হয়ে গেল নাদিয়া। অবনী ঠেঠা গলায় বলে, মুভি দেখব। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচের রুমে চলে গেল মাহফুজ। রুমের আলো জেলে দরজা হালকা চাপিয়ে অফিসের টুকটাক বাড়তি কাজ করতে লাগলো। কান খাড়া রাখে ড্রয়িং রুমের দিকে। মুভি অর্ধেকও শেষ হয়নি, এর আগেই সোফায় গুটি মেরে শুয়ে ঘুমিয়ে পড়ল নাদিয়া। অবনী একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে আর মনোযোগ দিয়ে মুভি দেখছে। মুভিতে টান টান উত্তেজনা, মোমবাতি হাতে নায়িকা কাঁপছে, চারিদিকে অদ্ভুত আওয়াজ। বাড়িতে কেউ নেই। আচমকা নায়িকার কাঁধে হাত রাখতেই কেউ শান্ত গলায় অবনী বলে ডেকে উঠল। এমন একটা সিচুয়েশনে নিজের নাম শুনে ভয়ে হাত থেকে পপকর্নের বাটিটা ফেলে দিল অবনী। থরথর করে কাঁপতে লাগলো। চিৎকার করতে গিয়ে তার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। বাটি পড়ে যাওয়ার শব্দে নিদ্রা হালকা হয়ে যায় নাদিয়ার। চোখ মেলে একবার তাকিয়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। মাহফুজ তাড়াতাড়ি করে ড্রয়িং রুমের আলো জ্বালালো। অবনীকে স্বাভাবিক করার জন্য বলল, রিল্যাক্স রিল্যাক্স, আমি ভয় পাওয়ার কিছু নেই। অবনী ভয়ে কাঁপতে কাঁপতে মাহফুজের দিকে তাকায়। মাহফুজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে থুতু দেয়, কিন্তু ভয় কমল না। আচমকা ডাকে তার গা হাত পা কেমন অসাড় হয়ে গিয়েছিল। ভয় পেলে এসব মুভি দেখতে যাস কেন? জবাব দেয়নি অবনী। নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। অবনী যে রেগে তার সাথে কথা বলতে চায় না বেশ বুঝতে পারছে মাহফুজ। এভাবেই কয়েক মুহূর্ত কেটে গেল। অবনীর ভয় আর গায়ের কাঁপুনি কমতেই মাহফুজি আবারও বলল, বলছি কি, একটানা ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে মাথাটা ভীষণ ধরেছে, একটু চা বানিয়ে দিতে পারবি? কোনো দ্বিরুক্তি করলো না অবনী। টিভি অফ করে রান্নাঘরের দিকে গেল। চায়ের কাপটা মাহফুজের সাথে রেখে দ্রুত কদম ফেলে দরজার কাছে আসতেই মাহফুজ বলল, রেগে আছিস আমার উপর ট্যুরে যেতে দেয়নি বলে? দাঁড়িয়ে পড়ে সে। দুই দিকে মাথা নেড়ে চলে যেতে নিলেই মাহফুজ পুনরায় বলল,
একটু বসবি? তোর সাথে আমার কিছু কথা ছিল। ধক করে ওঠে অবনীর বুকের ভিতর। সমস্ত কায়া জমে গেল অজানা আতঙ্কে। মন বলল, শুনিস না কথা? এই যে কথা না, তোর সর্বনাশ। তোকে মানসিকভাবে ঘায়েল করার এক অভিনব কৌশল। তোকে এলোমেলো করে দেওয়ার পাই তারা। বেশি না, 10 মিনিট শুনবি একটু? গুটি গুটি পায়ে বিছানায় বসলো অবনী। ওড়নার শরীরে জড়িয়ে নিল ভালো করে। দৃষ্টি মেঝেতে স্থির, নখ খুঁটিয়ে লাগে বিরামহীন। অবনীর এলোমেলো চুল, অনুভূতি আর নিদ্রাহীন নিষ্প্রাণ দুই চোখ। অস্বস্তিতে হাত কচলাচ্ছে। মাহফুজ নিমেষহীন তাকিয়ে রইল। মাথা তুলে তাকাতেই চোখে চোখ পড়ল দুজনার। বিরক্তি হয় অবনী। পুরুষ মানুষ প্রেমে পড়লে হিংসুটে হয় জানিস? ওড়নার কোণ চেপে ধরে সে। মানুষটার সান্নিধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া যেন অবাধ্য হয়ে উঠেছে তার। ছাতি কাঁপছে তরু তরু। ছোট্ট হৃৎপিণ্ড যেন ছাতি ভেদ করে এখনই ধপাস করে মেঝেতে পড়ে যাবে। মাহফুজ চায়ের কাপে চুমুক দেয় বেশ আয়েশ করে। নিজে প্রেমে না পড়লে কখনো এই কথাটা বিশ্বাস করতাম না আমি। আগে ভাবতাম প্রেমিকরা এমন কেন, প্রেমিকারা কোথাও যেতে বলে নিষেধ করে কেন, কিন্তু এখন বুঝি। অবিন্যস্ত চুলে আঙ্গুল চালায় মাহফুজ। শান্ত গলায় পুনরায় বলে, কাউকে ভালোবাসলে কেমন যেন ভয় ভয় থাকে মন। এই বুঝি টুক করে কেউ এসে নিয়ে গেল ভালোবাসার মানুষটাকে। এই ভয়টা আমারও হয়। সর্বক্ষণ কেমন একটা হারিয়ে ফেলার আতঙ্ক গ্রাস করে। তুই অবুঝ না, আমার চোখের ভাষা বুঝিস, তাই তো আমার থেকে আড়াল করে ফেলেছিস নিজেকে। পালিয়ে পালিয়ে বেড়াস। পরপর কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল মাহফুজ। অবনী, আমি ভনিতা ছাড়া সোজাসাপটা ভাষায় বলছি, আমি তোকে ভালোবাসি। হাত পা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল অবনীর। শিরদাঁড়া বেয়ে প্রবাহিত হলো তরল স্রোত। যেই ভয়ে নিজেকে গুটিয়ে রাখা, দূরে দূরে থাকা, শেষ রক্ষা আর হলো না তার। অবশেষে সেই অনুভূতির সাথে মোকাবেলা করতেই হলো তাকে। ছোট্ট একটা কথা, কিন্তু অদৃশ্য তাণ্ডবের সূত্রপাত ঘটালো অন্তঃস্থলে। অনুভূতিগুলোকে নিজের ভেতরে চেপে রাখতে রাখতে দম বন্ধ লাগছিল আমার। হাজারবার চেষ্টা করেছি নিজেকে দমিয়ে রাখার, কিন্তু আমি ব্যর্থ। অবাধ্য অনুভূতি আমার ছোট্ট বুকে আর ঘাপটি মেরে থাকতে চাইছে না। ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে অন্য একজনকে আলিঙ্গন করার জন্য। তাই এবার আর আটকানোর চেষ্টা করিনি, ব্যক্ত করে ফেললাম। যা হবার হবে। অবনী কাপা গলায় বলে, আর কিছু বলবে তুমি? নৈশব্দে হাসে মাহফুজ। মেয়েটা পালিয়ে যেতে চাইছে। বুঝতে পারল সে। আতঙ্কিত অবনীকে ভরকে দেওয়ার জন্য বলে, ভালোবাসি। একটুখানি না, না অনেকখানি। শুকিয়ে চৌচির অবনীর। মাহফুজের দিকে তাকাতে গিয়েও তাকায় না। বুকের ভেতরে প্রলয়ঙ্কারী তা মাহফুজকে দেখাতে নারাজ সে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ঠোঁটে ঠোঁট চেপে ধরল। ট্যুরে যেতে দেইনি বলে সরি। আমি কি করব বল? কথার মাঝে উঠে দাঁড়ায় অবনী। মাথা ভন ভন করছে তার। এখানে আর একটু থাকলে যে কোনো সময় জ্ঞান হারাবে। অবিন্যস্ত পায়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই বদরাগী মানুষটা ব্যাকুল কণ্ঠে বলে, ফিরতি ভালোবাসা দিবি না? পা থেমে যায় অবনীর। কান্নারা দলা পাকিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অন্তঃস্থলে উত্থাল ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে সব। এই মানুষটা বোঝে না কেন সব সময় সবকিছু পাওয়া হয় না। কেবল দূর থেকেই ভালোবাসা যায়। দূর থেকেই ভালোবাসা নামক বস্তুটাকে অনুভব করতে হয়। কোথাও তার হাত পা দৃঢ় প্রতিজ্ঞার শেকলে বাঁধা। এক কঠিন ওয়াদার বেড়াচালে আবদ্ধ সে। এটা কখনো হওয়ার নয়। যতটুকু অনুভূতি পুঞ্জীভূত হয়েছে আপনার মনে মাটি চাপা দিয়ে দিন। সব অনুভূতি পূর্ণতা পায় না। আবারও নতুন করে শুরু করুন অন্য কারোর সাথে। অনুভূতি মাটি চাপা দেওয়ার কথা শুনে চোখ মুখ কঠিন হয়ে এলো মাহফুজের। নিরেট গলায় জানতে চাইল, কেন? কেন শব্দটা আর কর্ণগোচর হলো না অবনীর। এর আগেই প্রস্থান করল সে। হালকা জ্বর আসার অজুহাতে ভার্সিটি যাবে না নাদিয়া। বিছানায় কাঁদো কাঁদো মুখ করে শুয়ে আছে সে। তুই আমায় ফেলে ভার্সিটি যাচ্ছিস? খুব কষ্ট হচ্ছে আমার। ইস, কতগুলো ক্লাস মিস হয়ে যাবে। অনেক পড়া পিছিয়ে যাব আমি। বড় বড় চোখ করে নাদিয়ার দিকে তাকায় অবনী। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। এ যেন ভূতের মুখে রাম নাম। আপনি আপনার এই অভিনয় ফুপুর জন্য তোলা রাখেন। আমার সামনে এমন পড়ুয়া অভিনয় না করলেও চলবে। দাঁত বের করে হাসে নাদিয়া। তুই সবকিছু এত তাড়াতাড়ি বুঝে যাস কি করে? কারণ আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই আমার চেনা।
রাস্তায় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি দেখে চোখে মুখে ঝলক দেখা দেয় অবনীর। বিলম্ব না করে চেয়ার টেনে বসে সে। মায়ের মতো তুমিও মনের কথা বুঝে চাও কি করে ফুপু? আমার গতকাল থেকেই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। অবনীর মাথায় হাত রাখেন আফসানা খানম। কারণ তোর মায়ের মতো আমিও একজন মা। দাঁড়াও, আচারের বয়ামটা নিয়ে আসি। আচার দিয়ে বেশ জমবে খিচুড়ি। শার্টের হাতা ফোল্ড করতে করতে ডাইনিংয়ে মাহফুজ এলো। খিচুড়ি দেখে কপাল কুঁচকায় সে। তোমাকে না নিষেধ করেছি সকালে এমন ভারী খাবার রান্না করতে, পেটে গ্যাস হয়। প্লেটে একটু খিচুড়ি বেড়ে আফসানা খানম বলেন, হালকা খাবার তো রোজই খাস, আজ একটু খিচুড়ি খেয়ে দেখ, ভালো লাগবে, একটুতে গ্যাস হবে না। না, খাবো না। রেডিমেড পরোটা থাকলে ভেজে দাও। তপ্তশ্বাস ফেলেন তিনি। আফসোস করে বলেন, তোর এই খুঁতখুঁতে ভাবটা যে কবে যাবে আল্লাহই ভালো জানে। ডাইনিংয়ে মাহফুজকে দেখে দাঁড়িয়ে পড়ে অবনী। রাতের কথা মনে পড়তেই অস্বস্তি বাড়ল। শুরু হয় ধুকপুকানি। অবনী, ডিম আনতে ভুলে গিয়েছি, ফ্রিজ থেকে একটু দিয়ে যেত। অবনীর নাম শুনে রান্নাঘরের দিকে তাকায় মাহফুজ। জড়সড় অবনীকে দেখে আবারও দৃষ্টি ফিরিয়ে নেয়। মেয়েটার যে অস্বস্তি হচ্ছে বুঝে গেল সে। ডিম দিয়ে এসে চেয়ার টেনে বসে অবনী। খিচুড়ির সাথে আচার মিশিয়ে একটু একটু করে খেতে লাগলো। রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা চালালো। অবনীকে আর চোখে বারবার অবলোকন করছে মাহফুজ। মেয়েটার ভয়ার্থ চাহনিতেও কেমন একটা মায়া কাজ করে। ভেবেই শব্দহীন হাসে। নে তোর পরোটা আর অমলেট। দৈবাত আফসানা খানমের ছাঁচি গলায় চমকায় মাহফুজ। অবনীর উপর থেকে দৃষ্টি ঘুরিয়ে সামলে নিল নিজেকে। একটু হলেই মায়ের কাছে ধরা পড়ে যেত। এক টুকরো পরোটা মুখে দিল। অবনী একটু একটু আচার মিশিয়ে ফু দিয়ে গরম গরম খিচুড়ি খাচ্ছে। অবনীর খাওয়া দেখে লোভ হলো মাহফুজের। পরোটার প্লেটটা দূরে সরিয়ে খিচুড়ির প্লেট কাছে টেনে নিল। তুই না খিচুড়ি খাবি না? সকালে ভারী খাবারে না তোর পেটে গ্যাস হয়? তোমরা যেভাবে খাচ্ছ না কে উপায় আছে? অবনী খাওয়া শেষ করে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানা পড়া হয়ে গেল তার। মাথায় হাত দিয়ে বলে, 9:20 বেজে গেল। 9:45 ক্লাস শুরু হবে, আমি এখনো বাসাতেই। তড়িঘড়ি করে রুমে গেল ব্যাগ আনার জন্য। তোর সময় আছে? প্রশ্ন করলেন আফসানা বেগম। কেন বলো তো? মেয়েটাকে কষ্ট করে একটু দিয়ে আয়, তাড়াহুড়ায় না হয় একটা অঘটন ঘটিয়ে বসবে। আমারও তো অফিসে লেট হবে। বাইক দিয়ে একটানে দিয়ে আসবি, দেরি হবে না। ভুলে যাস না, ও কিন্তু আমাদের দায়িত্ব, একজন বাবার আমানত। আচ্ছা, ওকে নিচে যেতে বলো, আমি বাইকের চাবিটা নিয়ে আসছি। অবনী তাড়াহুড়ো করে বের হতে নিলেই বাদ সাধেন আফসানা খানম। এত অস্থির হওয়ার দরকার নেই, তোকে মাহফুজ নিয়ে দিয়ে আসবে। চমৎকৃত হলো সে। যে মানুষটার থেকে দূরে দূরে থাকতে চায়, কোনো না কোনো কারণে সেই মানুষটারই সান্নিধ্য পায় সে। অনিচ্ছা সত্ত্বেও সেই মানুষটাই তার কাছে চলে আসে। ব্যতিব্যস্ত গলায় তৎক্ষণাৎ বলে, না না ফুপু, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে। ফুস করে নিঃশ্বাস ছাড়ল অবনী। অনুনয় করে বলল, লাগবে না ফুপু, আমি কোনো তাড়াহুড়ো করব না, ধীরে সুস্থেই যাব। আফসানা খানম শুনলেন না অবনীর কথা। ধমকে উঠে বললেন, চুপ, নিচে যা, মাহফুজ আসছে। অবনী মুখটা কালো করে বাধ্য মেয়ের মতো নিচে চলে গেল। অনিচ্ছা সত্ত্বেও বাইকের ব্যাক সিটে বসে অবনী। মাহফুজ বাইক স্টার্ট দিয়ে বলে, ধরে বসো, না হয় পড়ে যাবি। লাগবে না, আমি এমনিই ঠিক আছি। তপ্ত শ্বাস ফেলে ছুটল ভার্সিটির পথে। ওরা যতক্ষণে ভার্সিটি পৌঁছয় ততক্ষণে ঘড়ির কাঁটা 45-এর ঘর ছাড়িয়ে গেছে। অবনী বাইক থেকে নেমে দ্রুত পাইপ গেটের কাছে যেতেই পিছু ডাকে মাহফুজ। দাঁড়িয়ে পড়ে অবনী। আমি আমার অনুভূতিকে মাটি চাপা দিব নাকি গলা চেপে ধরবো সেই সাজেশন আমি আপনার কাছে চাইনি। আপনার ওই অতি চঞ্চল ঠোঁট দিয়ে পারলে হ্যাঁ বলবেন, নয়তো কোনো কথাই বলবেন না। আমারটা আমি বুঝে নিব পরবর্তীতে কি করতে হবে। আর দাঁড়াই না মাহফুজ, বাইক নিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। অবনীর বুক গলিয়ে নিঃসৃত হয় দীর্ঘশ্বাস। নিজের কথায় অবিচল থাকা মানুষটাকে যে সহজেই দূরে সরাতে পারবে না সেটা খুব ভালো করেই জানে সে। হাতের উল্টো পিঠে থুতনি ঠেকিয়ে বসে আছে মাহফুজ। কপালে চিন্তার ভাঁজ।
চায়ে চিনি কম হওয়ায় চামচের অগ্রভাগ দিয়ে চায়ে আরও একটু চিনি মিশিয়ে নিল সাইফুল। চামচ দিয়ে চা নাড়তে নাড়তে বলে, তুই কি ভেবেছিস তুই তোর মনের কথা বলতে এই মেয়েটা তোর বুকে ঝাঁপিয়ে পড়বে, তোকেও ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলবে, কাতর গলায় বলবে আমিও তোমাকে ভালোবাসি, তাড়াতাড়ি বিয়ে করে নাও আমাকে? সাইফুলের দিকে তীক্ষ্ণ চোখে তাকায় মাহফুজ। আমি এমনটা বলেছি? অন্য কিছু তো বলিসনি। প্রথমবারে মেয়েটা তোকে রিজেক্ট করবে এটা স্বাভাবিক নয় কি? জবাব দেয় না মাহফুজ, আপন চিন্তায় ব্যস্ত সে। চায়ের কাপে চুমুক দেয় সাইফুল, পুনরায় বলল, তুই যত সম্ভব ওর কাছাকাছি থাকার চেষ্টা কর। হুটহাট একটু সারপ্রাইজ দিবি, আচমকাই বলবি আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। এমন এমন কিছু কাজ কর যেন মন মস্তিষ্কে শুধু তোর কথাই গুড়গুড় করে, ভাবনা চিন্তায় যেন শুধু তোরই বিচরণ থাকে। মেয়েদের মনে জায়গা করে নেওয়াটা কঠিন হলেও মস্তিষ্কে কিন্তু সহজেই জায়গা করে নেওয়া যায়। তারপর মস্তিষ্ক থেকেই মন অব্দি পৌঁছানো। চোখ ছোট ছোট করে হাসে মাহফুজ। মন্দ বলিসনি, মনের আগে না হয় মস্তিষ্কে জায়গা করে নিলাম। আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।